আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতাউর রহমান ভূঁইয়া স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি শিমুল চন্দ্র দাস, সহকারী শিক্ষক, আতাউর রহমান ভূঁইয়া স্কুল। করোনাকালীন সময়ে তোমাদের পড়ালেখায় যে বিঘ্ন ঘটছে, সেই বিঘ্ন ঘটার কারণে তোমাদের পড়ালেখায় যে ক্ষতি সাধিত হয়েছে, সেই ক্ষতি কিছুটা পুছিয়ে দিতে আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফিন্যান্স এবং ব্যাংকিং বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে অর্থের সময় মূল্য বলতে কী বোঝায়। এখানে লিখে দিয়েছি আমি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। যদি আমরা অন্যভাবে বলি তাহলে হবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের পণ্য দ্রব্য ক্রয় করার ক্ষমতার যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ আজকের 100 টাকা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পরের 100 টাকার সমমূল্যের নাও হতে পারে, অথবা ভবিষ্যতের 100 টাকার আজকের বর্তমান মূল্য কিন্তু 100 টাকার সমমূল্যের নাও হতে পারে। এই যে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে, এই অর্থের মূল্যের পরিবর্তনটাকেই অর্থের সময় মূল্য বলে। তো অর্থের সময় মূল্যের কিছু গুরুত্ব রয়েছে, অর্থাৎ কেন অর্থের সময় মূল্য নির্ধারণ করা হয়। যেমন প্রথম হচ্ছে সুযোগ ব্যয়, 2 হচ্ছে প্রকল্প নির্বাচন, 3 হচ্ছে ঋণ সিদ্ধান্ত গ্রহণ। সর্বপ্রথম সেটি হচ্ছে সুযোগ ব্যয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সুযোগ ব্যয় বলতে সাধারণত একটি প্রকল্পে যখন বিনিয়োগ করতে গেলে অন্য প্রকল্পের বিনিয়োগের থেকে প্রাপ্ত আয়টাকে ত্যাগ করতে হয়। এই যে একটি প্রকল্পে বিনিয়োগের কারণে অন্য প্রকল্পের আয়ের যে সুযোগটা ত্যাগ করতে হয়, একে বলা হয় সুযোগ ব্যয়। তারপর হচ্ছে প্রকল্প নির্বাচন। প্রকল্প নির্বাচনটা আসলে সাধারণত দীর্ঘমেয়াদী যখন আমরা কোনো বিনিয়োগ করতে যাই, তখন আমাদেরকে দেখতে হয় যে বিনিয়োজিত অর্থ ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে যে আয় সাধিত হয়, সে আয়ের মূল্যটা যেন বিনিয়োজিত মূল্যের চেয়ে বেশি হয়। যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা ওই প্রকল্পে বিনিয়োগ করি। এই যে সিদ্ধান্ত গ্রহণ, এই সিদ্ধান্তটা গ্রহণ করার জন্যই অর্থের সময়মূল্য নির্ণয় করতে হয়। তারপর হচ্ছে ঋণ সিদ্ধান্ত গ্রহণ। সময়মূল্য, ঋণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময়মূল্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। যেমন যখন আমরা ঋণ গ্রহণ করি, তখন ঋণের বিনিময়ে যে ঋণ দানকারী প্রতিষ্ঠানকে কিছু পরিমাণ সুবিধা দিতে হয় বা একটা সুদ দিতে হয়। তো আমি যে টাকাটা ওদের থেকে ঋণ নিচ্ছি, সেই অর্থটা আমি যখন কোথাও বিনিয়োগ করব, সেখান থেকে যে আয়টা হবে, সে আয়টা কি প্রদত্ত সুদের হারের চেয়ে বেশি হয় কিনা বা হবে কিনা, সেটি জানার জন্য কিন্তু অর্থের সময়মূল্য ব্যবহার করতে হয়। এখন অর্থের সময়মূল্যের নির্ণয়ের কিছু বিবেচ্য বিষয় আছে, যেগুলো আমরা এখন জানব। প্রথম হচ্ছে বর্তমান মূল্য। এখন আমাদেরকে আগে প্রথমেই জানতে হবে বর্তমান মূল্য কাকে বলে। ভবিষ্যতে কোনো একটি অর্থ পাওয়ার জন্য বা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর কোনো কিছু পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে আমাদেরকে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তাকে বলা হবে অর্থের বর্তমান মূল্য। বা আমরা এইভাবেও বলতে পারি, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের যে মূল্য তাকেই অর্থের বর্তমান মূল্য বলে। তারপর হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ বর্তমানে বিনিয়োজিত অর্থ একটি নির্দিষ্ট সময় পরে সুদে আসলে যে অর্থটি হবে বা যে মূল্যটি হবে তাকেই অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। তারপর হচ্ছে সময় বা মেয়াদকাল। অর্থের সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই এটি দেখতে হবে যে অর্থের সময় বা মেয়াদকাল কত। তারপর হচ্ছে সুদের হার। সুদের হারও কিন্তু অর্থের সময় মূল্যের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, কারণ হচ্ছে সুদের হারের যখন পরিবর্তন ঘটে তখন কিন্তু অর্থের সময় মূল্যেরও পরিবর্তন ঘটে। তারপরে 5 হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। অর্থ হচ্ছে বছরে সুদের হার কয়বার গণনা করা হবে, কি 1 মাস পর পর গণনা করা হবে, নাকি 2 মাস পর, নাকি 3 মাস পর, নাকি 6 মাস পর, বা বছরে একবার, এটা দেখতে হবে। এটি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা।
তো অর্থের সময়মূল্য নির্ণয়ে সাধারণত আমরা দুই ধরনের সময়মূল্য নির্ণয় করি, একটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য, একটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। তো অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে দুইটি জিনিস লক্ষ্য করতে হয়। এক হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা কি একবার নাকি একাধিকবার। যদি বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা একবার হয় তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে FB ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। যদি বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা 1 হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে FB ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। আর বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা যদি একাধিকবার হয় অর্থাৎ দুইবার বা তার চেয়ে বেশিবার হয় সেক্ষেত্রে FB সমান হবে FB ডিভাইডেড বাই 1 প্লাস I বাই m হোল টু দি পাওয়ার n ইন্টু m। অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা যদি একাধিকবার হয় সেক্ষেত্রে I কে m দ্বারা ভাগ করতে হবে এবং n কে m দ্বারা গুণ করতে হবে। এরপর আসো ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে একই রকম বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা কত আগে সেটি দেখতে হবে। যদি বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা একবার হয় সেক্ষেত্রে FB সমান হবে FB ইন্টু 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। এবং বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা যদি একাধিকবার হয় সেক্ষেত্রে FB সমান হবে FB ইন্টু 1 প্লাস I বাই m হোল টু দি পাওয়ার n ইন্টু m। এখানে বলে রাখি FB মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, FB হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। এক তো একই, I হচ্ছে সুদের হার, আইও লেখা যায় এখানে, I এর পরিবর্তে আরও লেখা যায়। n হচ্ছে সময়, মেয়াদকাল বা বছর। আর এখানে m বলতে চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ বছরে সুদের হার কয়বার গণনা করা হবে। তবে m এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যদি বছরে একবার গণনা করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আসলে এখানে এই জন্য I এর নিচে m দ্বারা ভাগ করা হয় না এবং n কে m দ্বারা গুণ করা হয় না, কারণ এক হলে গুণ করা হোক অথবা ভাগ করা হোক সেটা অপরিবর্তনশীল থাকে। এই জন্য যখন একাধিকবার হয় অর্থাৎ বছরে যদি দুইবার বা দুইয়ের অধিকবার সুদের হার গণনা করা হয় সেক্ষেত্রে m দ্বারা ভাগ করতে হয় এবং n কে m দ্বারা গুণ করতে হয়। তো চলো আমরা একটি সমস্যার সমাধানের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু সূত্রের প্রয়োগ করে দেখি। তো শিক্ষার্থীরা, আমি এখানে দুইটি সমস্যা লিখেছি। তো আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে শতকরা বার্ষিক 10% হারে 8,000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর কত টাকা ফেরত পাওয়া যাবে। তাহলে এখানে আমার বলছে 5 বছর পরে কত টাকা ফেরত পাওয়া যাবে, তার মানে হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য না। তাহলে এখন আমরা অর্থের ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখব। তো আমরা জানি FB সমান FB ইন্টু 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। এখানে এই সূত্রটি হবে কারণ এখানে বলছে বার্ষিক 10% হারে অর্থাৎ বছরে একবার সুদ গণনা করা হবে। তাহলে এখানে FB হচ্ছে 8,000 টাকা, I হচ্ছে 10%। 10%কে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি 0.1 আর n সমান হচ্ছে 5 বছর। তাহলে PB হচ্ছে 8,000 গুণ 1 প্লাস I এর মান হচ্ছে 0.1, n এর মান হচ্ছে 5। তাহলে 8,000 আর একের সাথে যোগ করলে হচ্ছে 1.1, পাওয়ার হবে 5। তাহলে আমরা যদি ক্যালকুলেটারে 1.1 লিখে পাওয়ার 5 দেই তাহলে আমাদের মান হচ্ছে 8,000 গুণ 1.6105 তাহলে আমরা যখন 1.1-এর উপর পাওয়ার 5 দিব অর্থাৎ 1.15 বার গুণ করব তখন হবে 1.61051। তো
তো 8,000 দিয়ে যখন আমি 1.6105 গুণ করব তখন হবে 12,884.08 টাকা। অর্থাৎ যদি শতকরা বার্ষিক 10% হারে 8,000 টাকা ব্যাংকে জমা রাখা হয় তাহলে 5 বছর শেষে সেই টাকাটির মোট মূল্য হবে 12,884 টাকা 8 পয়সা। তো চলো আমরা আরেকটা সমস্যার সমাধান করি। এখানে দেওয়া আছে শতকরা ত্রৈমাসিক 8% হারে 10,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলে মেয়াদান্তে কত হবে। মেয়াদান্তে বলতে আমরা মেয়াদ শেষে অর্থাৎ 5 বছর পর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাও কিন্তু ফিউচার ভ্যালুর মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। তো আমরা আগের মতো লিখব, আমরা জানি FB সমান FB ইন্টু 1+। এখানে যেহেতু ত্রৈমাসিক বলা হয়েছে তার মানে হচ্ছে বছরে ত্রৈমাসিক শব্দ অর্থ হচ্ছে 3 মাস পর। তার মানে বছরে 3 মাস পর পর যদি গণনা করা হয় তাহলে 1 বছরের ভিতরে 4 বার গণনা করা হবে। তার মানে এখানে চক্রবৃদ্ধির সংখ্যা হবে m। তাহলে i কে m দ্বারা ভাগ, n কে m দ্বারা গুণ। এখানে PB সমান 10,000 টাকা, i সমান 8%। 8%কে যখন আমরা ক্যালকুলেট করব তখন হবে 0.08। n হচ্ছে 5 বছর আর m সমান হচ্ছে 12 ভাগ, যেহেতু ত্রৈমাসিক বলছে তার মানে 3 দ্বারা ভাগ। 3 দ্বারা ভাগ করলে m এর সংখ্যা হবে 4, অর্থাৎ বছরে 4 বার সুদ গণনা করা হবে। তাহলে PB হচ্ছে 10,000 1 যোগ i হচ্ছে 0.08 ভাগ হচ্ছে 4 আর n এর মান হচ্ছে 5, m এর মান হচ্ছে 4। তাহলে 10,000 1 যোগ, যখন আমরা 0.08কে 4 দ্বারা ভাগ করব তখন মান হবে 0.02 আর 5 আর 4 গুণ করলে হবে 4 5 20। তাহলে 10,000 1-এর সাথে যখন 0.02 যোগ করব তখন হচ্ছে 1.02 পাওয়ার হচ্ছে 20। তাহলে 1.02 এর উপর যখন আমরা পাওয়ার 20 দিব তখন দশমিকের পরে অনেকগুলো সংখ্যা হয়। তো আমি দশমিকের পরে 6টা সংখ্যা নিব। তাহলে হচ্ছে 1.485947। দশমিকের পরে আরও অনেকগুলো সংখ্যা আছে, তো আমি দশমিকের পরে মাত্র 6টা সংখ্যা নিলাম। তাহলে আমরা এখন কি করব, 10,000কে 1.485947 দ্বারা গুণ করব। গুণ করলে হচ্ছে 14,859 টাকা 47 পয়সা। অর্থাৎ ত্রৈমাসিক 8% হারে 10,000 টাকা যদি 5 বছরের জন্য জমা রাখা হয় তাহলে মেয়াদ শেষে আমরা 14,859 টাকা 47 পয়সা ফেরত পাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুটি সমস্যার সমাধান বুঝতে পেরেছ। তো আমরা আগামী ক্লাসে অর্থের বর্তমান মূল্যের সূত্র প্রয়োগ করে কিভাবে অঙ্ক করতে হয় সে সম্পর্কে জানব। সে পর্যন্ত তোমরা অবশ্যই বাসায় থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই আজকের যে অঙ্ক দুটো করানো হয়েছে এই নিয়মের যে অঙ্কগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে সেগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। আর সেই আগামী ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।